বিশ্ব বাংলায় আমন্ত্রণ। গাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে চক কাশিমপুর গ্রামের প্রবাসীদের বর্ণাঢ্য পুনর্মিলনী, গ্রামের উন্নয়নে ঐক্য সম্প্রীতি ধরে রাখার আহ্বান। ভেনিসে শতাব্দী প্রাচীন ফেস্তা দেল রেদেন্তোরো উৎসব অনুষ্ঠিত। আতশবাজি ও নৌকার শোভাযাত্রায় শহর জুড়ে আনন্দ উচ্ছ্বাস। এবং একনেকে 8টি প্রকল্প অনুমোদন, ব্যয় হবে 14,500 কোটি টাকা। প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে যাই। যুক্তরাজ্যের বিশ্বনাথপুর উপজেলার ঐতিহ্যবাহী চক কাশিমপুর গ্রামের প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চক কাশিমপুর ভিলেজ রিইউনিয়ন 2026। লন্ডন থেকে তানভীর তারেক জানিয়েছেন, লন্ডনের আইভি হলে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত চক কাশিমপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব আবুল লেইস। সঞ্চালনা করেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক আখলাকুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হিফজুর রহমান, হাফিজ মাহাদিউর রহমান, হুসাইন আলী এবং ইউসুফ মোহাম্মদ হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি। এছাড়া আরও বক্তব্য রাখেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট AKM সালিম, কমিউনিটি ব্যক্তিত্ব লাকি মিয়া, শিক্ষাবিদ আব্দুল মুকিদ, আনামিয়া এবং হলকু মিয়া। বক্তারা তাঁদের বক্তব্যে চক কাশিমপুর গ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং গ্রামীণ প্রবীণ ও কৃতি ব্যক্তিদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি ভবিষ্যতেও পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে গ্রামের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার মুস্তাকিন আলী, আব্দুল মিয়া, আজাদুর রহমান এবং সজিদ খান সহ অনেকে। বিশ্বনাথ উপজেলার 10 ইউনিয়নের চক কাশিমপুর গ্রামের দ্বিতীয় রিইউনিয়ন অনুষ্ঠানে যারা আসছেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত কষ্ট করে নিজের ব্যক্তিগত সময় বের করে অত্যন্ত কষ্ট করে এসেছেন। লন্ডনে গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডসের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই পর্ব সম্পূর্ণ হয়েছে। আগামী 16 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসাইন ক্লাব নির্বাচন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের আসন্ন নির্বাচনে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্রের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের আজকে আমাদের নমিনেশন স্ক্রুটিনি হলো, দুই পক্ষকে সামনে নিয়ে আমরা নমিনেশন পেপার করে আমরা স্ক্রুটিনি করলাম এবং এখানে সংবিধান অনুযায়ী বাধ্যবাধকতা আছে এবং এই ব্যাপারে 4টা ক্যান্ডিডেটের উপরে মানে অবজেকশন এসেছে এবং আমরা এগুলা স্ক্রুটিনি করব। আমি শামীম আহমেদ, নির্বাচন কমিশনার। আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব ওহিদ আহমেদ নেতৃত্বে আজকে আমরা নমিনেশন পেপারগুলো স্ক্রুটিনি করলাম। শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে নির্বাচন পরিচালনা ও প্যানেল প্রতিনিধিদের এক সভার মাধ্যমে বই প্রতীকের মাসুক শুকুর নুরুল প্যানেল ও দোয়াত কলম প্রতীকের নজরুল মুহিব মুকিদ প্যানেলে সকল প্রার্থীদের বাছাই পর্ব শেষে বৈধ প্রার্থীদের নামগুলো প্রকাশ করা হয়। এ বাছাই পর্ব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ওহিদ আহমদ, কমিশনার শামীম আহমদ, মাসুক শুকুর নুরুল প্যানেল স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম নজরুল ও দোয়াত কলম প্রতীকের নজরুল মুহিব মুকিদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম ও আরো অনেকে। এ বাছাই পর্ব সভায় সহযোগিতায় ছিলেন মিকাইল চৌধুরী। মাসুক শুকুর নুরুল প্যানেল ইলেকশন স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন। আমি আজকে অত্যন্ত খুশি যে ইলেকশন কমিশনার মহোদয় হলে স্ক্রুটিনি করছেন, এতে আমরা স্যাটিসফাইড আছি। আমি ফেরদৌস হেল্পিং হ্যান্ডসের আজকে নজরুল মুহিব মুকিদ প্যানেলের পক্ষ থেকে স্ক্রুটিনি অ্যাটেন্ড করছিলাম। নির্বাচন কমিশনে অত্যন্ত স্বচ্ছভাবে নির্বাচনী আইন, সংগঠন ও সংবিধান সবকিছুরে সমুন্নত রাখিয়া তাই স্ক্রুটিনি করছে। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন আগামী 16 আগস্ট লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। ইতালির ভাসমান শহর ভেনিসে অনুষ্ঠিত হয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ফেস্তা দেল রেদেন্তোরে উৎসব।
ষোলো শতকের প্লেগ মহামারী থেকে মুক্তির স্মৃতিকে ধারণ করে 450 বছরের বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে এই উৎসব। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল আতশবাজি, নৌকার শোভাযাত্রা এবং ঐতিহ্যবাহী রেগেত্তা প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ভেনিস। উৎসবের অন্যতম আকর্ষণ জুদেক্কা খালের উপরে নির্মিত 330 মিটার দীর্ঘ অস্থায়ী ভাসমান সেতু। এই সেতু পেরিয়ে হাজার হাজার মানুষ মূল ভেনিস থেকে গির্জায় যান প্রার্থনা করতে। ধর্মীয় আবহের পাশাপাশি উৎসবকে ঘিরে শহর জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। প্লেগ মহামারী থেকে মুক্তির আনন্দের স্মৃতি আজও অম্লান ভেনিসবাসীর কাছে। ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার অপূর্ব সমন্বয়ে ফেস্তা দেল রেদেন্তোরে এখন শুধু ইতালির নয়, বিশ্বের অন্যতম আকর্ষণীয় ঐতিহ্যবাহী উৎসবেই পরিণত হয়েছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। জুলাই আজ 2024 সালের আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্তের অন্যতম সাক্ষী। এদিন যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল চিটাগং রোড এলাকা সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রণে নেন। টানা 5 দিন পর আন্দোলনের গতি কমাতে এসব এলাকা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয়, এদিন চিরুনি অভিযান শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক নির্বাহী আদেশে সাধারণ ছুটি আরও একদিন বাড়ানো হয়। বুলবুল আহমেদের প্রতিবেদন। সময়ের সাথে সাথে আন্দোলনের তীব্রতা আরও বাড়তে থাকে। এদিন আন্দোলনকারীদের ধরতে দেশব্যাপী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মী সহ 1200 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন আন্দোলনের প্রচার বাধাগ্রস্ত করতে পঞ্চম দিনের মতো পুরো দেশকে ইন্টারনেট বিহীন রাখে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এদিন 164টি মামলা হয়। এর মধ্যে ঢাকা মহানগরীতে 71টি, চট্টগ্রাম মহানগরে 14টি এবং অন্যান্য জেলায় 79টি মামলা হয়। চিরুনি অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 22 জুলাই কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাত 9টায় তিনি এই সারসংক্ষেপে স্বাক্ষর করেন। এর আগে দুপুরে শেখ হাসিনা কিছু ব্যবসায়ীদের সাথে গণভবনে বৈঠক করেন। বৈঠকে তিনি বিভিন্ন স্থাপনায় হামলা ও সহিংসতার জন্য বিএনপি, জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেওয়ার কথা বলেন। শেখ হাসিনার এই বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 4 দফা দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয় সংবলিত 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত প্রকল্প রয়েছে। অনুমোদিত 8টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প ও পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প অন্যতম। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। দীর্ঘসূত্রিতার ফলে যে বাড়তি একটা অপচয় ঘটে সেই জায়গাগুলো সেগুলো নির্ধারিত। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু যৌক্তিকতার জায়গা ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে। সেটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রেও সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এই খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু কথা জানান। বৈঠকে টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান তারা। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন এবং এই খাতের উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এগুলো চালু করতে হলে যে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে আমাদের উপরে, সেগুলো ভাববার বিষয় আছে। ওনাকে আমরা তুলে ধরেছি এবং উনি ওগুলা পর্যালোচনা করে ব্যাখ্যা করবে, মানে ব্যাখ্যা আমাদের থেকে নিচ্ছেন, নিয়ে নিশ্চয়ই উনি এক মাসের মধ্যে দ্রুত আরও কিছু সিদ্ধান্ত নেবেন। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে এই দেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছেন, মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় যুদ্ধে অংশ নেয় এই জাতি। নাগরিক কেন্দ্রিক জাতীয়তার পরিচয় তৈরি হলো। এই রাষ্ট্রের যিনি নাগরিক তিনি যাতে সেটা পরিচয় দিতে পারেন। কি তা হতে পারে? বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয়। জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়া করেছিলেন যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে, জাতির পরিচয়ের সংকটের সমাধান তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করে। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। দিল্লিতে আরো তীব্র হচ্ছে ককরোচদের আন্দোলন। 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান শুধুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সেটি ছড়িয়ে পড়েছিল প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া জুড়ে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, 2024 সালের 19 জুলাই কুয়ালালামপুরের জিও ম্যাট্রিকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আটক হন প্রবাসী সাংবাদিক আশরাফুল মামুন এবং এক বাংলাদেশি শিক্ষার্থী। পরে তাদের সেতি ওয়াংসা থানায় নেওয়া হয়। এদিকে মালয়েশিয়ান শিক্ষার্থীদের সমর্থনের আহ্বান জানিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝরকে আটক করে পুলিশ। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। একই দিনে জিওমেট্রিকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, সাইভার জায়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া এর ক্যাম্পাসীয় বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশীয় কমিউনিটি নেতারা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মানববন্ধন ও সমাবেশ করেন। এদিকে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস সেই সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে কাজাং থানায় অভিযোগ দায়ের করেছিল। সংযুক্ত আরব আমিরাতের মাফরাকে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বৈশাখী বাইটস রেস্টুরেন্ট। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানিয়েছেন, মাফরাক এর শাবাব মুসাফফাহ সুপার মার্কেট এলাকায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের 4 স্বত্বাধিকারী নবীব আলী, আনোয়ার হোসাইন, ফয়সাল আহমেদ এবং মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজ শহীদুল হক, শুভ আল ফাহাদ, মোতালেব হোসেন, শাহিন আহমেদ, ব্যবসায়ী শিহাব আহমেদ, শরীফুল ইসলাম নোমান, ফাহিম ইসলাম রিয়াদ এবং মুসা সহ অনেকে। বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে, এই উপলক্ষে আমরা আইছি। এখানে বাংলাদেশি মানসম্মত খাবারের ব্যবস্থা আমরা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আরো বেটার করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে এই বিচার সংকট থেকে বাংলাদেশে একটু সুদৃষ্টি দিয়া
এই ইমারতের ভিসা সংকট মুক্তি করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। এখানে সকল প্রকার বাংলাদেশি খাবারের ব্যবস্থা রয়েছে, তো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, আমন্ত্রণ রইল সবাইকে আসার জন্য। বিশ্ব বাংলা শেষ করছি, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। লন্ডনে চক কাশিমপুর গ্রামের প্রবাসীদের বর্ণাঢ্য পুনর্মিলনী, গ্রামের উন্নয়নে ঐক্য সম্প্রীতি ধরে রাখার আহ্বান। ভেনিসের শতাব্দী প্রাচীন ফেস্তা দেল রেদেনতোরে উৎসব অনুষ্ঠিত, আতশবাজি ও নৌকার শোভাযাত্রায় শহর জুড়ে আনন্দ উচ্ছ্বাস। একনেকে 8টি প্রকল্প অনুমোদন, ব্যয় হবে 14,500 কোটি টাকা, প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রী। এবং দিল্লিতে আরও তীব্র হচ্ছে ককরোচদের আন্দোলন, 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।